আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আজ আমরা এইচএসসি আইসিটি এর পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এই অধ্যায়ের পর্ব 1 নিয়ে চলে এসেছি। সবাই একটু জানাবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক মতো। তা আমরা ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রামের ধারণা। ঠিক আছে, ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি প্রোগ্রামের ধারণা। ওকে, তো প্রোগ্রামের ধারণায় আমরা ফার্স্টে দেখবো যে প্রোগ্রাম কাকে বলে। তো যারা বই খাতা নিয়ে বসেননি তারা খাতা আর কলম নিয়ে বসে যেতে পারেন। যদি এখন তুলতে চান তাহলে খাতা কলম নিয়ে বসে তুলে ফেলতে পারেন, আর যদি মনে করেন যে পরবর্তীতে তুলবো তাহলে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রোগ্রাম কাকে বলে। ফার্স্টে আমরা যদি প্রোগ্রামের সংজ্ঞায় আসি, আমাদের যেহেতু এটা আমাদের প্রোগ্রামিং নিয়েই আমাদের এই অধ্যায়, তাহলে আমাদের প্রোগ্রামটা কি সেটা আমাদের আগে জানতে হবে। তো প্রোগ্রামটা কি? প্রোগ্রাম হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে বলা হয় কি প্রোগ্রাম। এখন বিষয়টা কি বুঝাইতে চাইছে, আমরা যে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য কিছু যদি ইনপুট দেই বা কিছু যদি নির্দেশনা দেই, সেই নির্দেশনার সমষ্টিকে কি বলা হচ্ছে প্রোগ্রাম বলা হচ্ছে। আচ্ছা, এখন সেটাকে আমাদের ভাষায় দিব নাকি কম্পিউটারের ভাষায় দিব? তো কম্পিউটারের ভাষায় অবশ্যই আমরা দিব। তো এই কম্পিউটারের ভাষায় যে নির্দেশনাগুলো দিচ্ছি সেগুলোকে আমাদের বলা হচ্ছে কি প্রোগ্রাম। আমরা যদি একটু চিন্তা করি, আমরা ক্যালকুলেটর অনেকেই ইউজ করি, তাই না? ক্যালকুলেটরে যে ইউজ করি, ক্যালকুলেটরে আমরা কি করি 2+2 দেই, তাই না? এই ইনপুট একটা দেই। দেখেন আমরা 2+2 দিয়ে ইকুয়াল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের উত্তর বের হয়ে চলে আসে 4। এটা কিভাবে হচ্ছে? এখানেও কিন্তু আমাদের এই প্রোগ্রামিং এর ব্যবহার রয়েছে। তো আমরা কি করতেছি, আমরা একটা সমস্যা সমাধান করতে যাচ্ছি, সেটা কি 2+2 অর্থাৎ 2+2 কত হয়। তো এই যে আমরা একটা নির্দেশনা দিলাম যে 2+2 কত হবে, এই 2+2 আমাদের আউটপুট হিসেবে কত বলে দিল, 4 বলে দিল। তো এরকমের আমরা কিছু ভাষায়, প্রোগ্রামের ভাষায় কিছু দিক নির্দেশনা দিব, কমান্ড দিব। এই কমান্ডে আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে। এটাকে আমরা কি বলবো, প্রোগ্রাম বলবো। ঠিক আছে, এখন প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ভাষা ব্যবহৃত হয়। ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা লেডি অ্যাডা আগাস্টাকে কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক বলে মনে করা হয়। ঠিক আছে, প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশলকে বলা হয় প্রোগ্রাম পদ্ধতি বা প্রোগ্রামিং। এখন আমাদের প্রশ্ন হচ্ছে প্রোগ্রামের ভাষাটা কি। তো কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে বলা হয় কি প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইংলিশে বলা হয় কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ভাষাতেই কিছু শব্দ আছে, কিছু বর্ণ আছে, অঙ্ক, সংকেত থাকতে পারে। তো প্রোগ্রামের ভাষাতেও কিছু শব্দ, বর্ণ, অঙ্ক ব্যবহার করা হয়, সংকেত ব্যবহার করা হয়। এগুলোকে বলা হয় হচ্ছে প্রোগ্রামের ভাষা। ঠিক আছে, এগুলোকে কি বলা হবে, প্রোগ্রামের ভাষা। ওকে, তো এইগুলো আমাদের একদম বেসিক আলোচনা। এবার আসি, আমাদের বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামের ভাষা আছে। এই পর্যন্ত আমরা 5টা প্রজন্ম পেয়েছি। আমাদের ফার্স্ট আমাদের প্রজন্মটা শুরু হয়েছিল হচ্ছে 1945 সাল থেকে, অর্থাৎ প্রোগ্রামিংটা শুরু হয়েছে, প্রোগ্রামিং ভাষাটা শুরু হয়েছে হচ্ছে 1945 সাল থেকে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট জেনারেশন যে ল্যাঙ্গুয়েজ বা প্রথম প্রজন্ম ভাষা যেটাকে বলা হচ্ছে, এই প্রথম প্রজন্ম ভাষায় আমরা যদি দেখি যে এটা কত সালে আবিষ্কৃত হয়, 1945 সালে। এবং এই প্রথম প্রজন্মের ভাষাকে বলা হচ্ছে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। বাংলায় যেটাকে বলা হয় কি যান্ত্রিক ভাষা। ঠিক আছে, মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা, আমরা এই কথাটাকে কিন্তু অনেকবার আলোচনা করব, মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। ঠিক আছে, এরপর আছে আমাদের সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় প্রজন্ম ভাষা, যেটা আমাদের শুরু হয়েছিল 1950 সালে। এই ভাষাটাকে আমাদের বলা হয় অ্যাসেম্বলি ভাষা। এরপর আমাদের আছে তৃতীয় প্রজন্ম ভাষা, যেটা আমাদের শুরু হয়েছিল 1960 সালে, যেটাকে আমরা বলতেছি উচ্চতর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্ম ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের শুরু হয়েছিল 1970 সালে, যেটাকে আমরা বলছি অতি উচ্চতর ভাষা বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমাদের এরপর আছে পঞ্চম প্রজন্ম ভাষা। আমরা বর্তমানে যেটা নিয়ে আলোচনা করি বা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজে আমরা কত সালে আবিষ্কার হয়েছিল, 1980 সালে, যেটাকে আমরা বলতেছি স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। ঠিক আছে, আচ্ছা এখন এই প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যকে ভিত্তি করে প্রোগ্রাম ভাষাসমূহকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা আর একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। অর্থাৎ নিম্ন স্তরের ভাষা কোনটা, এই যে প্রথম যে দুই প্রজন্মের ভাষা, ঠিক আছে, মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা, এই দুই প্রজন্মের ভাষাকে বলা হয় হচ্ছে নিম্ন স্তরের ভাষা। বাকিগুলোর মধ্যে দেখেন উচ্চতর কথা উল্লেখ আছে, তার মানে এই পরবর্তী 3 স্তরের ভাষাকে বলা হয় হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ
বা উচ্চ স্তরের ভাষা, ঠিক আছে? তাহলে এইগুলো কিন্তু আমাদের লাগবে যে কোনটা নিম্ন স্তরের ভাষা, কোনটা উচ্চ স্তরের ভাষা, ঠিক আছে? আচ্ছা, যেমন জেনারেশন লাগবে যে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনটা, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনটা, মেশিন ভাষা কি ফার্স্ট জেনারেশন নাকি সেকেন্ড জেনারেশন, ঠিক আছে? অ্যাসেম্বলি ভাষা সেকেন্ড জেনারেশন নাকি থার্ড জেনারেশন, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, এবার আসেন মেশিন ভাষা নিয়ে আমরা আলোচনা করব। আমরা মেশিন ভাষা, আচ্ছা এই পাশের যে স্লাইডটা পড়ালাম আমরা একটু বলে দেই, এই যে এই স্লাইডটা যেটা পড়ালাম এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউতে থাকতে পারে যে দ্বিতীয় প্রজন্ম ভাষা বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ কত সালে আবিষ্কৃত হয়েছিল, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমাদের কিছু প্রশ্ন আসতে পারে। এই স্লাইডটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা স্ক্রিনশট দেননি তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আশা করি ভালোভাবে এই সবগুলো দেখা যাচ্ছে। আমরা এবার লেখাটা একটু বড় করে নিয়ে আসছি যাতে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারেন, ঠিক আছে? ওকে, এতটুকু অবধি কারো কোনো সমস্যা আছে কি না? এতটুকু অবধি কারো কোনো সমস্যা আছে কি না একটু জানান। ওকে, এতটুকু অবধি কারো কোনো সমস্যা আছে? এই দুইটা স্লাইড পড়েছি, দুইটা স্লাইডে কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, আমার মনে হয় না আর কোনো ডিস্টার্ব করতেছে, হয়তো বা সাউন্ড একটু আসতে, সাউন্ড আমি ঠিক করে ফেলবো, জোরে করার ব্যবস্থা করব। আসলে কম্পিউটার অনেক কিছু চেঞ্জ করছি, ফলে একটু সমস্যা হয়েছে, ঠিক আছে? সেগুলো অবশ্যই ঠিক করে ফেলবো। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত সব ঠিক আছে। ওকে, সব কিছু ক্লিয়ার। পরবর্তীতে আমরা যাচ্ছি মেশিন ভাষা, ঠিক আছে? বা যেটাকে আমরা বাংলায় বলি যান্ত্রিক ভাষা, ঠিক আছে? তাহলে মেশিন ভাষা আমাদের প্রায় 25টা স্লাইড আছে, 25 থেকে 26টি স্লাইড আছে। তো 25টা স্লাইড আমাদেরকে কমপ্লিট করতে হবে প্রায় 1 ঘন্টার মধ্যে, ঠিক আছে? সো হয়তো বা আমি যদি লিখতে দেই আপনাদেরকে, এখন বলি যদি লেখেন, ঠিক আছে? লিখতে দিলে পরে টাইমটা অনেকটাই নষ্ট হবে। আর অনেকেই দেখা যাবে এইচএসসির আগের রাত্রেও এই ক্লাসগুলো করে যাওয়ার চেষ্টা করে, তখন দেখা যায় যে এত টাইম থাকে না, ঠিক আছে? তো যাই হোক, সেজন্য আমি আর লিখতে বলছি না বা টাইম নষ্ট করতে যাচ্ছি না, একেবারে আমি পড়িয়ে যাব। আপনারা পরবর্তীতে এই ক্লাস দেখে নোট করে ফেলতে পারেন, অথবা স্ক্রিনশট নিয়ে নিয়ে পরবর্তীতে নোট করে অবশ্যই নোট গ্রুপে জমা দেবেন, ঠিক আছে? ওকে, মেশিন ভাষা, কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে বলা হয় মেশিন ভাষা বা নিম্ন স্তরের ভাষা। আচ্ছা, এই মেশিন ভাষাতে আমরা জানি কম্পিউটার কোন ভাষা ইউজ করে, আমরা জানি বাইনারি, তাই না? তো বাইনারিতে কি কি থাকে? 0 আর 1। তার মানে মেশিন ভাষায় 0 আর 1 এই দুইটা অঙ্ক দিয়ে লিখতে হয়, ঠিক আছে? দেখেন সাধারণত মেশিন ভাষা 0 ও 1 এই দুই অঙ্ক দিয়ে লিখতে হয়, ঠিক আছে? তাহলে মেশিন ভাষা কোন কোন অঙ্ক দিয়ে লিখতে হয়? 0 এবং 1, ঠিক আছে? কম্পিউটার একমাত্র মেশিন ভাষায় বুঝতে পারে, অন্য ভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিন ভাষায় পরিণত করে নেয়। অর্থাৎ কম্পিউটার কিন্তু 0 আর 1 ব্যতীত, এই ভাষা ব্যতীত অন্য কোনো ভাষা বুঝতে পারে না। আমরা যে ভাষা লিখি, ইংলিশে লিখি না কেন, প্রোগ্রামগুলো তো আমরা ইংলিশে লিখি, তাই না? ইংলিশে লিখি বা বিভিন্ন সংকেত দিয়ে লিখি না কেন, প্রোগ্রামিং কম্পিউটার কিন্তু সরাসরি ওই আমাদের ভাষাটা বুঝতে পারে না, ঠিক আছে? আমরা যেটা লিখে দিচ্ছি সেটা বুঝতে পারে না। সে কি করে? সে একটা অনুবাদক নিয়ে আসে। অনুবাদক কি করে? অনুবাদ করে দেয়, অর্থাৎ এই মেশিন ভাষাতে রূপান্তর করে দেয়, তারপরে কম্পিউটার সেটা বুঝতে পারে। বিষয়টা কি রকমের? ধরেন আপনি বাংলাদেশি, আপনি গিয়েছেন চীনে। কোথায় গিয়েছেন? চীনে, ঠিক আছে? চীনে যাওয়ার পরে এখন চীনের মানুষজন তার বাংলা ভাষায় কথা বলে না। চীনের মানুষজন কি বাংলা ভাষায় কথা বলবে? না, ওরা ওদের ভাষায় কথা বলতেছে। ওরা চুং চিং চাং যাই বলুক না কেন, আপনি কিছুই বুঝতে পারতেছেন না। এখন আপনার একজন প্রয়োজন যে বাংলা ভাষাও জানে, আবার কি জানে? ওই চাইনিজ ভাষাও জানে, তাই না? এমন একজনকে প্রয়োজন যে বাংলা ভাষাও জানে, যে চাইনিজ ভাষাও জানে। অর্থাৎ সে চাইনিজ ভাষাটাকে বাংলা ভাষায় অনুবাদ করে দিতে পারবে, আবার আপনার বাংলা ভাষাটাকে সে চাইনিজ ভাষায় অনুবাদ করে দিতে পারবে। এই যে এই কাজটা করে তাকে বলা হয় অনুবাদক, ঠিক আছে? কি বলা হয়? অনুবাদক বলা হয়। অর্থাৎ অনুবাদক কি করে? একটা ভাষা থেকে আরেকটা ভাষাতে রূপান্তর করে দেয়, ঠিক আছে? তো কম্পিউটার তো আর আমাদের ভাষা বোঝে না, তো আমাদের ভাষা বোঝার জন্য কি করে? একটা অনুবাদক নিয়ে আসে। অনুবাদক কি করে? আমাদের ভাষাটাকে ওর ভাষায় রূপান্তর করে দেয়, ফলে কম্পিউটারের ওই ভাষাটা তখন বুঝতে পারে,
ঠিক আছে। তো এখানে বলছে, ওই কথাটাই বলছে যে কম্পিউটার একমাত্র মেশিন ভাষায় বুঝতে পারে, অন্য ভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিন ভাষায় কি করে নেয়, পরিণত করে দেয়। অর্থাৎ আগে একটা অনুবাদক এসে ওকে ওর ভাষায় রূপান্তর করে দেবে, তারপরে কম্পিউটার এটা বুঝতে পারে যে না এটা তাইলে এই কথা বলছিল। ঠিক আছে। আচ্ছা, মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলা হয়। ঠিক আছে। আমরা অনেকবার বলবো যে মেশিনের ভাষাকে বলা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম, ঠিক আছে, বা অবজেক্ট ভাষা। ঠিক আছে। তো অবজেক্ট মানে কি, বস্তু প্রোগ্রাম। ঠিক আছে। অবজেক্ট মানে কি, বাংলায় আরেকভাবে বলা হয় বস্তু প্রোগ্রাম। তো আমরা অবজেক্ট পড়ে পড়ে দেখা যায় যে অবজেক্টটাই বুঝি, বস্তু জিনিসটা আর মনে রাখতে চাই না। অবজেক্টের বাংলায় হচ্ছে বস্তু। ঠিক আছে। আচ্ছা, কম্পিউটারের জন্য মেশিন ভাষা সহজ হলেও মানুষের জন্য অত্যন্ত ক্লান্তিকর ও সময় সাপেক্ষ। অর্থাৎ ওই আগেকার জিনিস, সে 1945 সালে তৈরি হয়েছিল এই মেশিন ভাষা, এই 0-1-এ কনভার্ট করে করে প্রোগ্রামিং করা আমাদের জন্য এখন সম্ভব না, বা আমরা এখন অলস জাতি, তাই না? আমরা খুব, যেখানে শর্টকাট আছে সেখানে আমরা আছি, যেখানে শর্টকাট নাই সেখানে আমরা নেই। তো এই মেশিন ভাষায় আমরা লিখবো। ঠিক আছে। মেশিন ভাষা তো সহজ, 0-1-এ রূপান্তর করা তো আমরা পারি, তাই না? তৃতীয় অধ্যায়ে এটা পড়ছি। কিন্তু এইটা এখন আমরা কি এটাতে প্রোগ্রামিং করতে পারবো বা করতে চাইবো না, তাই না? কারণ এটা আমাদের জন্য অনেক সময় লাগবে এবং আমরা কি হয়ে যাব, টায়ার্ড হয়ে যাব। ঠিক আছে। শুধুমাত্র 0-1 এই দুই বাইনারি অঙ্ক দিয়ে লিখতে হয় বিধায় এই ভাষায় প্রোগ্রাম তৈরি করা অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ 0-1 ব্যতীত তো অন্য কোনো কিছু আমি লিখতে পারবো না মেশিন ভাষায়, কারণ মেশিন ভাষা তো অন্য কোনো ভাষা বোঝে না বা অন্য কোনো কিচ্ছুই বোঝে না, শুধুমাত্র বোঝে কি 0 আর 1। ঠিক আছে। বুঝে কি শুধুমাত্র 0 আর 1। ফলে এই 0-1 দিয়ে লেখাটা আমাদের জন্য খুবই কঠিন। ফলে আমরা এই ভাষা আর ইউজ করতে চাই না। ঠিক আছে। আচ্ছা, মেশিন ভাষার সুবিধা কি? এক নম্বর সুবিধা হচ্ছে মেশিন ভাষায় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। অর্থাৎ আমরা যদি মেশিন ভাষায় কোনো প্রোগ্রামিং করতে চাই তাহলে 0-1 দিয়ে অবশ্যই প্রোগ্রামিং করতে হবে, ফলে কম্পিউটার সরাসরি এই জিনিসটা বুঝে যায়। ঠিক আছে। কোনো অনুবাদকের প্রয়োজন হচ্ছে না। মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম রান করতে অল্প মেমোরি প্রয়োজন হয়, কেননা যেহেতু আমরা তার ভাষায় কথাগুলো বলতেছি, ফলে ওর মেমোরিও কম লাগবে। অর্থাৎ দেখেন, যদি আপনি ওই যে বললাম যে আপনার একটা চাইনিজ বন্ধুর কাছে গিয়েছেন, সে হচ্ছে চাইনিজ ভাষায় কথা বলতেছে, তো আপনার মাথার মধ্যে আগে চাইনিজটাকে নেওয়া লাগবে, তারপর আরেকজন অনুবাদ করে বাংলা করে দেবে, সেটা নেওয়া লাগবে, ওইটা বেশি কঠিন হয়ে যায় না? আর আপনাকে যদি কেউ বাংলা ভাষায় বলে, যেমন আমি এখন আপনাকে বাংলা ভাষায় পড়াচ্ছি, তাই না? তাহলে আপনার এই জিনিসটার জন্য কি অল্প মেমোরি খরচ হচ্ছে না? তো ওইটাই, মেশিন ভাষায় প্রোগ্রাম রান করতে কি অল্প মেমোরি প্রয়োজন হয়। মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না, কেননা সে তো তার নিজস্ব ভাষায় কথা বলতেছে। আমি এখন আপনার সাথে কিভাবে কথা বলতেছি, বাংলা ভাষায় কথা বলতেছি। আপনার কি এর জন্য অনুবাদকের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই কিন্তু, তাই না? যদি এখানে আমার বদলে একজন চাইনিজ ভাষার লোক বা ভাষাভাষীর লোক এসে আপনাকে পড়াইতো, হ্যাঁ, চিং চাং চুং, তখন আপনার কি ওই অনুবাদকের কিন্তু প্রয়োজন হইতো, তাই না? তখন কিন্তু আপনার অনুবাদকের প্রয়োজন হতো। বাট আমরা একই ভাষায় কথা বলতেছি, ফলে আমাদের আর কি অনুবাদকের প্রয়োজন হয় না। ঠিক আছে। তাই কোনো প্রকার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, ফলে দ্রুত নির্বাহ হয়। অর্থাৎ আমরা দ্রুত এই জিনিসটা বুঝতে পারতেছি। দেখেন, দ্রুত নির্বাহ হওয়া মানে কি, আমরা অনুবাদকের যেহেতু প্রয়োজন হচ্ছে না, আমি যে ভাষায় কথা বলতেছি আপনি সেই ভাষায় কথা বলতেছেন, অর্থাৎ আমার ভাষাটা আপনি সহজেই বুঝে যাচ্ছেন, এখানে আরেকজন এসে ট্রান্সলেট করে দেওয়া লাগতেছে না, ফলে কি দ্রুত বোঝাপড়া হচ্ছে, তাই না? তো কম্পিউটারের সাথে যখন আমি তার ভাষায় কথা বলবো, অবশ্যই সেটা কি দ্রুত নির্বাহ হবে, তাই না? কম্পিউটারের ভেতরের গঠন ভালোভাবে বুঝতে হলে এই ভাষা জানতে হয়। অর্থাৎ কম্পিউটারের ভেতরকার যদি আমি গঠনগুলো জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমাকে অবশ্যই মেশিন ভাষা সম্পর্কে জানতে হবে। ঠিক আছে। এই হচ্ছে মেশিন ভাষার সুবিধা। মেশিন ভাষার অসুবিধা কি? অসুবিধা কিন্তু অনেকগুলো আছে। ঠিক আছে। সুবিধার থেকে অসুবিধা বেশি, তাই এই ভাষা আর আমরা এখন আর ইউজ করি না। ঠিক আছে। আচ্ছা, শুধু 0-1 ব্যবহার করা হয় বলে মেশিন ভাষা শেখা কি কষ্টকর? এই ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লেখাও কি হয়, কষ্টসাধ্য হয়। এই ভাষা লেখা প্রোগ্রাম সাধারণত মানুষের জন্য বোঝা কঠিন। এই ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে, অনেক সময় লাগে। ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ভুল হলে তা শনাক্ত করা এবং ভুল ত্রুটি দূর করা, অর্থাৎ ডিবাগিং করা কষ্টসাধ্য। ডিবাগিং করা মানে কি? বাগ মানে ভুল, আর ডিবাগ মানে ভুল সংশোধন করা। ভুল কি করা? সংশোধন করা। ঠিক আছে। তাহলে বাগ মানে ভুল, আর ডিবাগ মানে ভুল ত্রুটি সংশোধন করা। তাহলে এই যে ডিবাগিং করাটা কি হবে, অনেক কষ্টসাধ্য হবে। ঠিক আছে। এই ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লেখা
প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না, অর্থাৎ যন্ত্র নির্ভর ভাষা। ঠিক আছে, এটা শুধুমাত্র ওই মেশিনেই বুঝে, মানে ওই যে কম্পিউটারে আমরা প্রোগ্রামটা লিখবো শুধুমাত্র ওই কম্পিউটারই বা ওই যন্ত্রটাই বুঝতে পারবে, অন্য কোনো কম্পিউটার ওই ভাষাটা বুঝতে পারবে না। অর্থাৎ একটা কম্পিউটারের জন্য প্রযোজ্য, অন্য কম্পিউটারের জন্য প্রযোজ্য না। ঠিক আছে, এই ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে প্রোগ্রামকে কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন ভালোভাবে কি করতে হবে, জানতে হয়। সকল মেমোরি অ্যাড্রেস মনে রাখতে হবে, অর্থাৎ কোথায় কোন জিনিসটা রাখা হয়েছে এই জিনিসগুলো আমাদের কি মাথায় রাখতে হবে। সকল অপারেশন কোড মনে রাখতে হবে। তাহলে এত কিছু মনে রাখা কি সম্ভব না। ফলে এটা একটা বড় অসুবিধা, মেশিন ভাষার বড় অসুবিধা। ঠিক আছে, ওকে। এবার আসেন আমাদের অ্যাসেম্বলি ভাষা বা দ্বিতীয় প্রজন্মের ভাষা। তো অ্যাসেম্বলি ভাষা আবার আমাদের এখানে আমাদের কি ব্যবহার করা হয়, বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়। ঠিক আছে, নেমোনিক কোড বা সংকেত, নেমোনিক কোডের আরেক নাম হচ্ছে সংকেত। বিভিন্ন সংকেত ব্যবহার করে আমরা যে প্রোগ্রাম রচনা করি তাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। ঠিক আছে, এই ভাষার ক্ষেত্রে নির্দেশ ও তথ্যের ক্ষেত্রে অ্যাড্রেস বাইনারি বা হেক্সাডেসিমাল সংখ্যার সাহায্যে না দিয়ে সংকেতের সাহায্যে দেওয়া হয়। কিসের সাহায্যে দেওয়া হয়, সংকেতের সাহায্যে দেওয়া হয়। এই সংকেতকেই বলা হয় সাংকেতিক বা নেমোনিক কোড। এটি সর্বোচ্চ 5টি লেটারের সমন্বয় হয়। সর্বোচ্চ কয়টা লেটার, 5টা লেটার। যেমন আমরা যোগ করি না, বিয়োগ করি না, গুণ করি না, ভাগ করি না, এইগুলাই হচ্ছে এই সংকেতগুলাই আমরা ইউজ করি। এখন বিয়োগের ক্ষেত্রে কোন সংকেত ইউজ করি, বিয়োগের ক্ষেত্রে ইউজ করি যে সাব, বিয়োগের ক্ষেত্রে কি ইউজ করি সাব, গুণের ক্ষেত্রে কি ইউজ করি যে মাল। ঠিক আছে, বা মাল্টিপল থেকে মাল আসছে। ঠিক আছে, যোগের ক্ষেত্রে কি ইউজ করি অ্যাড, আর ভাগের ক্ষেত্রে কি ইউজ করি, ভাগের ক্ষেত্রে ইউজ করি হচ্ছে ডাইভারজেন্স। ঠিক আছে, বা ডিভাইডেড বা আমরা হচ্ছে ডিআইভি ইউজ করি। ঠিক আছে, নেমোনিকের সাহায্যে কোনো বড় সংখ্যা বা কথাকে সহজে মনে রাখা যায়, যথা লোড অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে আমাদের আর এটা জানার দরকার নাই, আমরা জাস্ট এটুকু জানবো যে অ্যাসেম্বলি ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তা হলো কি গাণিতিক বা যোগ বিয়োগ গুণ ভাগ, ইনপুট আউটপুট বা যেটাকে আমরা বলতেছি রিড রাইট। 3 নম্বর আমাদের আছে কি নিয়ন্ত্রণ, লোড স্টোর জাম্প। আর 4 নম্বর আছে আমাদের প্রত্যক্ষ ব্যবহার, স্টার্ট হল্ট। অ্যাসেম্বলি ভাষায় প্রত্যেকটি নির্দেশের 4টি অংশ থাকে। কয়টা অংশ থাকে, 4টা অংশ থাকে। এই 4টা অংশ নিয়ে আমরা এখন পড়াশোনা করব। 4টা অংশ কি কি, লেবেল, অপকোড, অপারেন্ট আর কমেন্ট। লেবেল, অপকোড, অপারেন্ট আর কমেন্ট। তাহলে অ্যাসেম্বলি ভাষায় প্রতিটা নির্দেশে কয়টা অংশ থাকবে, 4টা অংশ থাকবে। কি কি, লেবেল, অপকোড, অপারেন্ট আর কমেন্ট। ঠিক আছে, তো আপনারা তো জাস্ট এইখানে আমরা সি প্রোগ্রামিং শিখবো। আমাদের আরও কিন্তু অনেক রকমের প্রোগ্রামিং আছে, ফরটার্ন আছে, সি প্লাস প্লাস আছে, পাইথন আছে, জাভা আছে। তো এরকমের অনেক প্রোগ্রামিং আছে। তা আমরা তখন দেখতে পারবো যে নিয়ন্ত্রণের মধ্যে দেখলেন যে লোড স্টোর জাম্প, ওই সকল প্রোগ্রামিংয়ে কিন্তু এই লোড স্টোর জাম্প এইগুলো আমরা ইউজ করে থাকবো। ঠিক আছে, আবার প্রত্যক্ষ ব্যবহারের ক্ষেত্রে যে স্টার্ট হল্ট, ঠিক আছে, এইগুলো আমরা কিন্তু ওই সকল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকবো। ইনপুট আউটপুটের ক্ষেত্রে রিড রাইট এগুলো ব্যবহার করে থাকবো। ঠিক আছে, তা আমরা সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দেখবো যে হচ্ছে কি ইউজ করতেছি, স্টার্ট ইউজ করতেছি, এন্ড ইউজ করতেছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা খেয়াল করব। তো যাই হোক, আমরা যখন প্রোগ্রামিং শিখাবো তখন আপনারা দেখতে পারবেন যে অনেক কিছু আমরা ইউজ করব। ঠিক আছে, তো এটা আমাদের মূলত অ্যাসেম্বলি ভাষায় আমাদের এই সকল নির্দেশনা লাগে, যে গাণিতিক কিছু নির্দেশনা, ইনপুট আউটপুটের কিছু নির্দেশনা। ঠিক আছে, তো গাণিতিকের ক্ষেত্রে আমরা একটু আগে দেখালাম যে বিয়োগের জন্য সাব ইউজ করা হবে, গুণের জন্য মাল, যোগের জন্য অ্যাড, ভাগের জন্য কি ডিভাইডেড বা ডিআইভি। ঠিক আছে, এইগুলো কিন্তু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাসেম্বলি ভাষায় প্রত্যেকটা নির্দেশে কয়টা অংশ থাকে, 4টা অংশ থাকে। কি কি, লেবেল, অপকোড, অপারেন্ট আর কমেন্ট। এই 4টা অংশের নামও মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন লেবেল জিনিসটা কি, খুবই ইম্পর্টেন্ট জিনিস। লেবেল জিনিসটা কি, হ্যাঁ, লেবেল জিনিসটা মূলত আমরা একটা নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করে দেব। ধরেন আমি একটা প্যারাগ্রাফ লিখছি, এখন সেই প্যারাগ্রাফের 10 নম্বর লাইন যদি চিহ্নিত করতে চাই, আমি যদি প্রত্যেকটা লাইনে 1 2 3 4 করে নাম্বারিং করে যাই, তাহলে 10 নম্বর লাইন আমাদের চেনাটা খুব সহজ হয়ে যাবে না? কেননা যেই লাইনের সামনে 10 লেখা আছে সেই লাইনটা কি আমাদের 10 নম্বর লাইন, তাই না? তাহলে আমরা প্রোগ্রামের ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্থান যদি চিহ্নিত করতে চাই, তাহলে সেই চিহ্নিত করার স্থানটাকে বলা হচ্ছে লেবেল। ঠিক আছে, মানে এই যে আমি বললাম না 10 নম্বর স্থান বা 10 নম্বর লাইন কোনটা, এই যে 10 দ্বারা আমি কি বোঝাচ্ছি যে এটা হচ্ছে 10 নম্বর লাইন বা এর লেভেল নাম্বার কত, 10।
ঠিক আছে। তো যাই হোক, লেভেলের শেষে আবার কি দিতে হয়, ক্লোন দিতে হয়। অর্থাৎ যদি আমরা বিবি একটা লেভেল হয় তাহলে তার শেষে এরকম একটা ক্লোন দিতে হয়। হ্যাঁ, কি দিতে হয়, কোলন দিতে হয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন লেভেল লেখার ক্ষেত্রে কিন্তু কোনো ফাঁকা স্থান রাখা যাবে না, এটুকু মাথায় রাখবেন। লেভেল লেখার ক্ষেত্রে ক্যারেক্টারের মাঝে কোনো ফাঁকা থাকা যাবে না, ফাঁকা স্থান থাকা যাবে না। ঠিক আছে, আচ্ছা এবার আসেন অপকোড জিনিসটা কি। অপকোড, অপকোডকে অপারেশন কোডও বলা হয়। অপকোড কি, কেবলই আমরা এই যে বিভিন্ন নির্দেশনা পড়ে আসলাম, কি এই যে সাব, বিয়োগের ক্ষেত্রে সাব ইউজ করতেছি, গুণের ক্ষেত্রে মাল, যোগের ক্ষেত্রে অ্যাড। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের অপকোড। এগুলো কি, অপকোড। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের অপকোড। ঠিক আছে, আচ্ছা অপারেন্ট কি, অপকোড যার উপরে কাজ করবে, অর্থাৎ এই যে গুণের কাজ বা বিয়োগের কাজ বা যোগের কাজ যার উপরে কাজ করতেছে, অর্থাৎ ধরেন এই যে 2 2 যোগ 2, ঠিক আছে, এই যে 2 আর 2 এর উপরে কি আমাদের এই যে এই যোগের কাজটা কাজ করতেছে না, এই অপকোডটা কাজ করতেছে না। তো যার উপরে আমাদের এই অপকোডটা কাজ করে তাকে বলা হয় অপারেন্ট, তাকে কি বলা হয়, অপারেন্ট বলা হয়। ঠিক আছে, আর কমেন্ট কি, কমেন্ট আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। অর্থাৎ আমরা এইখানে কি করছি, 2 আর 2 যোগ করছি। ঠিক আছে, তো আমরা পাশে মূলত লিখে দিলাম যে 2 আর 2 যোগ করে কত পাই, 4 পাই। মানে আমরা একটা মন্তব্য লিখি। ঠিক আছে, একটা যে কাজটা করছি সেই কাজটার বর্ণনা লিখি। ঠিক আছে, এই বর্ণনাটাকে বলা হয় হচ্ছে মন্তব্য বা কমেন্ট। ঠিক আছে, কি বলা হয়, কমেন্ট। অর্থাৎ এখন আমি ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা কেমন লাগছে বা এই ক্লাসে সব কিছু বুঝতে পারছেন কিনা সেটা কিন্তু আপনি আপনার কি কমেন্ট বক্সে জানাচ্ছেন, তাই না। তো এই যে বর্ণনা করে জানাচ্ছেন, এই জায়গাটা আমাদের সমস্যা, এই জায়গাটাই আমাদের কি, এই জায়গাটা আমি খুব ভালোভাবে পারি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কমেন্ট। কমেন্ট মানে কি, মন্তব্য। তো এই কমেন্ট মূলত কমেন্ট দিয়ে আমাদের হচ্ছে প্রোগ্রামিংয়ে তেমন কোনো কাজ নেই। মানে কমেন্টগুলো জাস্ট প্রোগ্রামিং যখন করা হয় তখন জাস্ট ওরা একবার রিড করে নেয়, পড়ে নেয় যে প্রোগ্রামে আসলে কি কি বলা হয়েছে, কি কি নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিক আছে, এটার উপরে কোনো কিছু নির্ভর করে না। ওকে, ঠিক আছে। এবার দেখেন অ্যাসেম্বলি ভাষার সুবিধা কি কি। অ্যাসেম্বলি ভাষার সুবিধা হচ্ছে এই ভাষার প্রোগ্রাম দক্ষ ও সংক্ষিপ্ত হয়। কি হয়, দক্ষ ও সংক্ষিপ্ত হয়। অর্থাৎ এই ভাষার প্রোগ্রামগুলো একটু সংক্ষিপ্ত হবে মেশিন ভাষার তুলনায়। ঠিক আছে, মেমোরির জন্য অ্যাসেম্বলি শব্দের ব্যবহারের ফলে প্রোগ্রাম রচনার জন্য মেমোরি অ্যাড্রেসের বিবরণের প্রয়োজন হয় না। অর্থাৎ মেমোরি অ্যাড্রেস কোথায় কোন প্রোগ্রাম রাখছে এই অ্যাড্রেসের কোনো বিবরণের প্রয়োজন হবে না। এই ভাষায় প্রোগ্রাম রচনায় ভুলের পরিমাণ কম, সহজে তার নির্ণয় ও সংশোধন করা যায়। এই প্রোগ্রাম মেশিন নির্ভর হয়, প্রোগ্রামের জন্য মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ভালোভাবে জানা হয়ে যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সুবিধা। অসুবিধা কি, ছোট আকৃতির কম্পিউটারে অ্যাসেম্বলি ভাষা নির্বাহ করা যাবে না। অর্থাৎ ছোট কোনো কম্পিউটারের ক্ষেত্রে বা একটু কম পাওয়ারফুল কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু এই অ্যাসেম্বলি ভাষা নির্বাহ করা সম্ভব না। মেশিন ভাষার তুলনায় সহজ হলেও যথেষ্ট কষ্টকর এবং সময় সাপেক্ষ। মেশিন নির্ভর হওয়ায় মেশিনের অভ্যন্তরীণ সংগঠনের ধারণা ছাড়া প্রোগ্রাম রচনা করা সম্ভব হয় না। এই ভাষায় লেখা প্রোগ্রাম মেশিন সরাসরি বুঝতে পারে না। এই জন্য মেশিন ভাষায় অনুবাদের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। মেশিন ভাষায় অনুবাদের জন্য অ্যাসেম্বলারের প্রয়োজন হয়। অর্থাৎ অ্যাসেম্বলার মানে অ্যাসেম্বলার দ্বারা আমরা, অ্যাসেম্বলার নামক অনুবাদক দ্বারাই আমরা কি করব, এই অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে মেশিন ভাষায় কি করে দেব, রূপান্তর করে দেব। ঠিক আছে, এই অ্যাসেম্বলার হচ্ছে একটা অনুবাদক, আমরা সামনে পড়ব। আমাদের আজকের লাস্ট টপিক হচ্ছে অনুবাদক। ঠিক আছে, আমাদের আজকের লাস্ট টপিক কি, অনুবাদক। এই অনুবাদকে আমরা এই অ্যাসেম্বলার সম্পর্কে পড়ব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষার মধ্যে কিছু পার্থক্য দেখব। তো আমরা মেশিন ভাষা সম্পর্কে পড়াশোনা করেছি, অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে পড়াশোনা করেছি। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানান। যদি কোনো সমস্যা না থাকে তাহলে পরবর্তী টপিকে আমরা যেতে পারি। আমরা আজকে যা পড়তেছি সেগুলো আমি বলেছি পুরোটাই বেসিক, এবং এইখান থেকে আমাদের ক খ প্রশ্ন আসতে পারে। কখনো কখনো আগে দেখা যেত গ ঘ প্রশ্নেও চলে আসতো, এখনও আবার আসতে পারে, যেহেতু আমাদের সকল বোর্ড এক হয়ে যাচ্ছে, অর্থাৎ একই বোর্ড একই প্রশ্ন হবে। সো কোনখান থেকে প্রশ্ন আসবে, শুধুমাত্র যে প্রোগ্রামিং থেকেই প্রশ্ন দিবে বা আপনাকে একটা প্রোগ্রাম করতে বলবে বা অ্যালগরিদম করতে বলবে বা ফ্লো চার্ট আঁকাইতে বলবে, এতটুকুতে যে সীমাবদ্ধ থাকবে এটা ভাবার কিন্তু দরকার নেই। এই বেসিকগুলোও কিন্তু আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের কোনো সমস্যা আছে নাকি আমরা আগাইতে পারবো? ওকে,
ঠিক আছে, আশা করি সব কিছু ক্লিয়ার। আমরা এবার আসতে পারি পরবর্তীতে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষার মধ্যে হচ্ছে পার্থক্য। ঠিক আছে, আচ্ছা মেশিন ভাষাটা কি? কম্পিউটার যন্ত্র সরাসরি যে ভাষা বুঝতে পারে সে ভাষায় কি মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। আর যে প্রোগ্রামিং ভাষায় নিউমেরিক কোডের পরিবর্তে নেমোনিক কোড ব্যবহার করা হয় বা সাংকেতিক কোড ব্যবহার করা হয় তাকে আমরা কি বলা হয়? অ্যাসেম্বলি ভাষা বলে। ঠিক আছে, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম বলা হয়, আর অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম বলা হয়। কেননা এই অ্যাসেম্বলি ভাষায় যে প্রোগ্রামটা আমরা লিখব সেই প্রোগ্রামটাকে অনুবাদ করে তারপর আমাদেরকে আবার কি মেশিন ভাষায় রূপান্তর করতে হবে। তার মানে অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রামটাকে বলা হচ্ছে সোর্স প্রোগ্রাম, আর যেহেতু মেশিন ভাষায় আমাদের রূপান্তর করতে হবে এই মেশিন ভাষার প্রোগ্রামটাকে বলা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। ঠিক আছে, আচ্ছা 0 এবং 1-এ দুইটা অক্ষর দিয়ে মেশিন ভাষায় লেখা হয়, আর অ্যাসেম্বলি ভাষায় অক্ষরের পরিবর্তে কি ব্যবহার করা হয়? সংকেত ব্যবহার করা হয়। আমরা একটু আগে কিন্তু পড়ে আসছি। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত কষ্টকর ও সময় সাপেক্ষ। মেশিন ভাষার তুলনায় অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখা সহজতর এবং কম সময় সাপেক্ষ, অর্থাৎ মেশিন ভাষার তুলনায় অ্যাসেম্বলি ভাষাটা একটু উন্নত। ঠিক আছে, আচ্ছা মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের প্রয়োজন হয় না, আর অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটারকে বোঝানোর জন্য অ্যাসেম্বলি নামক অনুবাদকের প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিসের প্রয়োজন হবে? একটা অনুবাদকের প্রয়োজন হবে। ওকে, এই পার্থক্যগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। পার্থক্যগুলো খ মার্কে গ মার্কে যে কোনো জায়গায় চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা লাস্টে আমাদের একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ, আর এইগুলো জাস্ট একটু একবার দেখলে পরে আমার মনে হয় যে পারা যায়। ঠিক আছে, এই পার্থক্যগুলো। ওকে, ঠিক আছে, আমরা এবার যাব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চতরের ভাষা বা তৃতীয় প্রজন্মের ভাষা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বলতে পারি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? মেশিন ভাষা এতক্ষণ ধরে পড়েছি, অ্যাসেম্বলি ভাষায় এতক্ষণ ধরে পড়েছি, এগুলো কিন্তু আমাদের কি ছিল? লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই না? বা নিম্ন স্তরের ভাষা ছিল। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অবশ্যই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা থেকে কি হবে? উন্নত হবে। তো আমাদের এটা বলছে যে মেশিন ও অ্যাসেম্বলি ভাষা এক ধরনের কম্পিউটারের জন্য রচিত, প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। তাছাড়া লো লেভেল ভাষায় মেশিন ও অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখা কষ্টকর ও শ্রমসাধ্য, আর কম্পিউটারের পক্ষে লো লেভেল বোঝা সহজ হলেও মানুষের পক্ষে লো লেভেল ভাষা বোঝা সহজসাধ্য নয়। এই সকল অসুবিধা থেকে অব্যাহতির প্রচেষ্টার ফলে উচ্চতর ভাষার উদ্ভব হয়। মানুষের কাছাকাছি ভাষাই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ভাষা। হাই লেভেল ভাষা মানুষ দ্রুত লিখতে ও স্মরণ রাখতে পারে। এটি ইংরেজি ভাষার সদৃশ, অর্থাৎ আমরা এই ধরনের প্রোগ্রাম রচনা করার সময় ইংরেজি ভাষা ব্যবহার করে থাকি। বহুল ব্যবহৃত উচ্চতরের ভাষা হলো সি। আমরা সি প্রোগ্রামিং যেটা শিখি সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। সি প্লাস প্লাস, বেসিক, প্যাসকেল, ফরট্রান, কবল, জাভা, পাইথন, এগুলো সবই আমাদের কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। ঠিক আছে, আচ্ছা এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু সুবিধা আছে। কী কী সুবিধা আছে? হাই লেভেল বা উচ্চতরের ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা যে কোনো কম্পিউটারে একটা কম্পিউটারে আমরা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখছি বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামটা লিখছি, এই প্রোগ্রামটা আমরা চাইলে অন্য একটা কম্পিউটারেও ব্যবহার করতে পারবো। বাট এতক্ষণ ধরে যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা পড়ছি মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, এগুলো কিন্তু অন্য কম্পিউটারে ব্যবহার করা যেত না। ঠিক আছে, মানুষের পক্ষে নিম্ন স্তরের চেয়ে উচ্চ স্তরের ভাষা শেখা সহজ, কারণ এই 0-1 দিয়ে ভাষা শেখা বা অ্যাড সাব এগুলো দিয়ে আমাদের ভাষা শেখাটা কিন্তু খুবই কষ্টকর। তো আমরা উচ্চ স্তরের ভাষা বা ইংলিশে যদি কোনো কিছু প্রোগ্রাম রান করা হয়, এই ইংলিশে প্রোগ্রাম রান করাটা কিন্তু আমাদের জন্য একটু কি সহজ হয়ে পড়ে, তাই না? হাই লেভেলের ভাষায় তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়। নিম্ন স্তরের ভাষায় 4-5টি নির্দেশের জায়গায় উচ্চ স্তরের ভাষায় মাত্র একটি বাক্য লিখলেই চলে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখা প্রোগ্রামের ভুল সংশোধন করা সহজ হয়। অসংখ্য লাইব্রেরি ফাংশন হাই লেভেল প্রোগ্রামে বিদ্যমান থাকে। প্রোগ্রাম তৈরির সময় হার্ডওয়্যার নিয়ে ভাবতে হয় না। কাজের পরিধি বড় বিধায় প্রোগ্রাম তুলনামূলকভাবে কি হয়? ছোট হয়, অর্থাৎ প্রোগ্রামিংগুলো আমাদের ছোট আকারে লিখলেই হয়ে যায়। ঠিক আছে, এগুলো সুবিধা। অসুবিধা কি? প্রোগ্রাম লেখার পূর্বে এই ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার জানতে হবে। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটার স্ট্রাকচার কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রোগ্রাম তৈরিতে ব্যবহৃত হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটি কমান্ডের সিনট্যাক্স জানতে হবে। এই ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরের জন্য কম্পাইলারের প্রয়োজন হয়, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের কম্পাইলার নামক অনুবাদকের প্রয়োজন পড়বে। ঠিক আছে, এই ভাষার সাহায্যে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায় না।
প্রোগ্রাম রান করতে বেশি মেমরি প্রয়োজন হয়। উচ্চ স্তরের প্রোগ্রামগুলো নিম্ন স্তরের প্রোগ্রামের চেয়ে তুলনামূলকভাবে কি হবে, ধীর গতি হবে। ঠিক আছে, অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, অর্থাৎ এই যে কম্পাইলার বা ইন্টারপ্রেটার আমরা সামনে পড়বো, যে কম্পাইলার বা ইন্টারপ্রেটারের প্রয়োজন হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের এখানে দেওয়া আছে উচ্চ স্তরের ভাষা আর মেশিন ভাষার মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো এই পার্থক্যটাও আমাদেরকে একটু দেখতে হবে যে উচ্চ স্তরের ভাষা কি, কম্পিউটারকে সর্বজন ব্যবহার উপযোগী করে তুলতে যে ভাষা তৈরি হয় তাই হচ্ছে হাই লেভেল ভাষা। আর কম্পিউটার যে ভাষা সরাসরি বুঝতে পারে তাকে বলা হয় মেশিন ভাষা। এখানে একটা দন্তান্ন মিস আছে। ঠিক আছে, আচ্ছা উচ্চ স্তরের ভাষা মেশিন নির্ভর নয়, তাই এই ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটারকে বোঝানোর জন্য মেশিন ভাষায় অনুবাদ করে দিতে হয়। এটি মেশিন ভাষা বিধায় কম্পিউটারকে বোঝানোর জন্য অনুবাদের কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, অনুবাদের কি হয় না, প্রয়োজন হয় না। ঠিক আছে, ওকে ওয়েট, এখানে কিছু জিনিসের একটু চেঞ্জ আসবে, হ্যাঁ একটু ঠিক করে দেই। তাছাড়া পরবর্তীতে আর মনে থাকবে না। ঠিক আছে, মানে লিখতে যায় এই জিনিসগুলো একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, এখন ঠিক আছে। মেশিন ভাষার তুলনায় উচ্চ স্তরের ভাষা প্রোগ্রাম রচনা করা সহজ হয়, আর মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা তুলনামূলকভাবে কষ্টসাধ্য সময় সাপেক্ষ ব্যাপার। উচ্চ স্তরের ভাষা, আচ্ছা উচ্চ স্তরের উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে উচ্চ প্রোগ্রাম বা সোর্স বলা হয়, আর মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট বলা হবে। কয়েকটি উচ্চ স্তরের প্রোগ্রাম ভাষা হচ্ছে সি প্লাস প্লাস, বেসিক, প্যাসকেল, ফোরটান। আর মেশিন ভাষা হচ্ছে কি বাইনারি, যা 0 বা 1 দিয়ে লেখা হয়। ঠিক আছে, 0 এবং কোন সংখ্যা 1 দিয়ে লেখা হবে। ঠিক আছে, এই পার্থক্যগুলো দেখে নেবেন। এতক্ষণ ধরে যা পড়াইছি, অর্থাৎ উচ্চ স্তরের ভাষা আর মেশিন ভাষা সম্পর্কে এতক্ষণ ধরে যা পড়াইছি এগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ, ওকে এইবার আসেন আমরা মধ্যম স্তরের ভাষায় যাই, যেটাকে আমরা বলতেছি হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। যে সকল প্রোগ্রামিং ভাষায় নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য এবং উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য উভয় বিদ্যমান থাকে, অর্থাৎ নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে আবার উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্যও বিদ্যমান থাকবে, এগুলোকে বলা হচ্ছে মধ্যম স্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। দেখেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজে নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য এবং উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য উভয় বিদ্যমান থাকে। এর উদাহরণ কি কি, সি, সি প্লাস প্লাস, জাভা, ফরটার্ন, ডিবেস, ওয়ার্ডস্টার। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মধ্যম স্তরের ভাষা। ওকে, আর চতুর্থ প্রজন্মের ভাষা বা যেটাকে আমরা বলতেছি 4GL বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটা কত সাল থেকে শুরু হয়, 1970 সাল থেকে শুরু হয়। কত সাল থেকে শুরু হয়, 70 সাল থেকে শুরু হয়। ঠিক আছে, আচ্ছা এবার ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা দেখেন এখানে আমাদের একটা কথা লেখা আছে, ডেটাবেস প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে এই প্রজন্মের ভাষা ব্যবহৃত হয়। তাহলে কোন ক্ষেত্রে এই প্রজন্মের ভাষা ব্যবহার হয়, ডেটাবেস প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে। হ্যাঁ, চতুর্থ প্রজন্মের ভাষা হলো ডেটাবেস সংক্রান্ত ভাষা। খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ আমাদের প্রশ্নে আসতে পারে যে চতুর্থ প্রজন্মের ভাষা কি, ডেটাবেস সংক্রান্ত ভাষা। ঠিক আছে, এর উদাহরণ হিসেবে কি কি আছে, আমাদের উদাহরণ হিসেবে আছে হচ্ছে পার্ল, পাইথন, রুবি, এসকিউএল, ম্যাটল্যাব বা ম্যাট্রিক্স ল্যাবরেটরি। এই ধরনের ভাষাগুলো হচ্ছে আমাদের এই চতুর্থ প্রজন্মের ভাষার মধ্যে পড়ে। ঠিক আছে, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবার চতুর্থ প্রজন্মের ভাষার ব্যবহার কোথায় কোথায় আছে, ডাটাবেস ম্যানেজমেন্টে আছে, রিপোর্ট জেনারেশনে আছে, ম্যাথমেটিক্যাল অপটিমাইজেশনে আছে, জিইউআই ডেভেলপমেন্টে আছে, ওয়েব ডেভেলপমেন্টে আছে। আপনারা অনেকেই হয়তো বা ওয়েব ডেভেলপমেন্ট শিখে থাকতে পারেন বা অনেকেই হয়তো বা করেও থাকেন। এই ওয়েব ডেভেলপমেন্টে কিন্তু আমাদের কোন প্রজন্মের ভাষা ব্যবহার করা হয়, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 4GL। ঠিক আছে, ওকে এরপর আছে আমাদের পঞ্চম প্রজন্মের ভাষা বা 5GL। কি আছে, 5GL বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। পঞ্চম প্রজন্মের ভাষাকে স্বাভাবিক ভাষা বলা হয়, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে, এখন আমরা খুব বহুল ব্যবহৃত এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এই ধরনের নির্ভরযন্ত্র তৈরিতে বা গবেষণায় এই প্রজন্মের ভাষা ব্যবহার করা হয় বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। পঞ্চম প্রজন্মের ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য ইন্টেলিজেন্ট কম্পাইলার ব্যবহৃত হয়, অর্থাৎ এখন সব কিছুতেই কি ঢুকে গেছে, এআই ঢুকে গেছে। ঠিক আছে, এই প্রজন্মের ভাষা ব্যবহার করে মানুষ যন্ত্রকে মৌখিক নির্দেশ দিতে পারে, অর্থাৎ কম্পিউটারকে মুখে বললেই কিন্তু কাজ হয়ে যায়।
ঠিক আছে। পঞ্চম প্রজন্মের ভাষার উদাহরণ হচ্ছে প্রোলগ বা প্রোগ্রামিং লজিক, এলআইএসপি মার্কিউরি ইত্যাদি হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্মের ভাষা। আমরা কিন্তু অনেক ধরনের ভাষা শিখতে পারি, ঠিক আছে। প্রোগ্রামিংয়ে অনেক অনেক ভাষা শিখতে পারি। আপনাদের এখানে আছে সি প্রোগ্রামিং, আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে। এখন তো সামনে অ্যাডমিশন বা বিভিন্ন ধরনের এইচএসসির প্যারা আছে, তো এখন আর শেখার সুযোগ নেই। ভবিষ্যতে হয়তো বা অনার্স লেভেলে ওঠে আপনারা হয়তো বা আরও কিছু ভাষা শিখবেন। যদি কখনো গণিত নিয়ে পড়াশোনা করেন বা সিএসসি নিয়ে পড়াশোনা করেন, তাহলে আপনারা অনেক ধরনের প্রোগ্রামিং শিখতে হবে, পাইথন শিখতে হবে। গণিত নিয়ে পড়াশোনা করলে ফরট্রান শিখতে হবে। তো এরকমের অনেক প্রোগ্রামিং শিখতে হবে। তো আপনারা চেষ্টা করবেন আগে থেকে যে পাইথন, তারপরে হচ্ছে ফরট্রান, এগুলো একটু শিখে রাখার জন্য। দেখবেন ভবিষ্যতে কাজে লাগবে। দেখবেন কোনো দক্ষতাই কিন্তু খারাপ না, ঠিক আছে। যত বেশি দক্ষতা তৈরি করে রাখবেন প্রোগ্রামিংয়ের উপরে, তত দেখবেন যে আপনি এগিয়ে গেছেন, অন্যদের তুলনায় কিন্তু এগিয়ে গেছেন। এবং প্রোগ্রামিংয়ের চাহিদা অনেক অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি, ঠিক আছে। তো এগুলো আপনাকে একদিন না একদিন শিখতেই হবে। তো এখন থেকে একটু ভালোভাবে শেখার চেষ্টা করুন, ওকে। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, ঠিক আছে। কি নিয়ে পড়াশোনা করব? অনুবাদক প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রাম কাকে বলে? ঠিক আছে, অনুবাদক প্রোগ্রাম কাকে বলে? দেখেন, যে প্রোগ্রাম অন্য সব ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে কি বলা হয়? অনুবাদক প্রোগ্রাম বলা হয়। কি বলা হয়? অনুবাদক প্রোগ্রাম বলা হয়। অনুবাদক প্রোগ্রাম কয় প্রকারের হয়? অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকারের। কয় প্রকারের? 3 প্রকারের। 1 নম্বরে হচ্ছে অ্যাসেম্বলার, 2 নম্বরে হচ্ছে কম্পাইলার, 3 নম্বরে হচ্ছে ইন্টারপ্রেটার। তাহলে আমাদের 3 রকমের আমাদের অনুবাদক প্রোগ্রাম হবে: অ্যাসেম্বলার, কম্পাইলার আর কি ইন্টারপ্রেটার, ঠিক আছে। এই 3টা আমাদের অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন পড়ে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারটা কি? অ্যাসেম্বলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় কি করে? রূপান্তর করে। আমরা এর আগেই পড়ে আসছিলাম এবং বলছিলাম, অ্যাসেম্বলি ভাষার পড়ার ক্ষেত্রে বলেছিলাম যে অ্যাসেম্বলি ভাষায় আমরা একটা অনুবাদক প্রোগ্রাম ইউজ করব যেটার নাম কি? অ্যাসেম্বলার। এই অ্যাসেম্বলার কি করবে? অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে দেবে। অ্যাসেম্বলি ভাষাকে কি কোন ভাষায় রূপান্তর করবে? মেশিন ভাষায় রূপান্তর করবে। এবং এই অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রেই ইউজ হবে, অন্য কোনো ভাষার ক্ষেত্রে কিন্তু ইউজ হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রাম বা নিউমেরিক কোডকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। এক্ষেত্রে প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ দেয়। অ্যাসেম্বলারের প্রধান কাজ কি? নিউমেরিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করা, সাংকেতিক ঠিকানাকে মেশিন ভাষার ঠিকানায় রূপান্তর করা, সব নির্দেশ ও ডেটা প্রধান মেমোরিতে রাখা, প্রোগ্রামে কোনো ভুল থাকলে এরর মেসেজ দেওয়া এবং প্রোগ্রামের সকল ভুল সংশোধনের পর প্রোগ্রাম কন্ট্রোলকে জানানো। এইগুলাই এর কাজ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আছে কি? কম্পাইলার। কি আছে? কম্পাইলার, ঠিক আছে। কম্পাইলারটা কি? কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। কম্পাইলার আর ইন্টারপ্রেটারের কাজ কিন্তু একই, অর্থাৎ কম্পাইলারও কি করে? আমাদের হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় রূপান্তর করে, আবার ইন্টারপ্রেটারও কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমাদেরকে মেশিন ভাষায় অনুবাদ করে, ঠিক আছে, বা মেশিন ভাষায় রূপান্তর করে। তাহলে এখন এদের মধ্যে পার্থক্যটা কোথায় এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। যে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে কি পার্থক্যটা আসলে কোথায়? কম্পাইলার কি করে? পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে দেয়, পুরো প্রোগ্রামটাকে কি করে? একসাথে অনুবাদ করে ফেলে। আর ইন্টারপ্রেটার কি করে? প্রোগ্রামের প্রত্যেকটি লাইন এক একটি লাইন করে অনুবাদ করে, প্রত্যেকটি লাইন মানে একটা একটা করে লাইন অনুবাদ করে, ঠিক আছে। ইন্টারপ্রেটার কি করবে? একটি একটি করে লাইন অনুবাদ করবে। একটা লাইন অনুবাদ করা শেষ, দেখাবে যে অনুবাদ এর মেশিন ভাষায় অনুবাদ করা শেষ, ঠিক আছে। আবার পরবর্তী লাইনে যাবে, পরবর্তী লাইন অনুবাদ করবে। কিন্তু কম্পাইলার কি করে? কম্পাইলার পুরোটা একসাথে অনুবাদ করে ফেলে, পুরোটা একসাথে অনুবাদ করে ফেলে, ঠিক আছে। তো দেখেন, এটি সেকেন্ডারি মেমোরিতে থাকে। কোনো নির্দিষ্ট কম্পাইলার একটি মাত্র হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় কি করতে পারে? অনুবাদ করতে পারে। কম্পাইলারের সুবিধা কি? কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে, ফলে প্রোগ্রাম কি হয়? নির্বাহ দ্রুত হয়। কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন ভাষায় রূপান্তরিত হয়। অর্থাৎ কম্পাইলার কি করে? একেবারে পুরো ভাষাটাকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে পুরোপুরি মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দেয়। আউটপুট প্রোগ্রাম, যা মূল প্রোগ্রাম থেকে স্বাধীনভাবে চালানো যেতে পারে, প্রোগ্রাম একবার কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইল করার কোনো প্রয়োজন
নেই। অর্থাৎ একবার অনুবাদ করা হয়ে গেলে পরে পরবর্তীতে আর কখনো অনুবাদ করতে হবে না। ঠিক আছে। কম্পাইলারের অসুবিধা কি? কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে প্রোগ্রাম সংশোধনে বেশি সময় লাগে। অর্থাৎ সব ভুল যখন একসাথে চলে আসবে তখন আমাদের সেগুলো একটু সলভ করতেও কি সময়টা বেশি লাগবে। প্রোগ্রাম ডিবাগিং ও টেস্টিং ধীর গতি সম্পন্ন। ডিবাগিং মানে ভুল সংশোধন করা, এই ভুল সংশোধন করাটা ধীর গতি সম্পন্ন। কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হওয়ায় এটি সংরক্ষণে মেমোরিতে বেশি জায়গার প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে কম্পাইলারের জন্য কি বেশি জায়গার প্রয়োজন হবে। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার। কি আছে? ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারও কম্পাইলারের মতো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম, যা উচ্চতরের ভাষার লেখা প্রোগ্রামের একটি করে লাইন পড়ে এবং মেশিন বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। অর্থাৎ কম্পাইলার কি করতো? পুরো প্রোগ্রামটাকে একেবারে রূপান্তর করতো। আর ইন্টারপ্রেটার কি করতেছে? প্রত্যেকটা লাইন বাই লাইন কি করতেছে? রূপান্তর করতেছে। একটা করে লাইন পড়তেছে, একটা করে লাইন মেশিন ভাষায় বা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতেছে। এক্ষেত্রে উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রামের একটি করে লাইন পড়ে ও ইন্টারমিডিয়েট কোডে রূপান্তর করে। প্রয়োজনীয় ডেটা ইনপুট দিয়ে নির্ভর করে তাৎক্ষণিক ফলাফল প্রদর্শন করে। অর্থাৎ কোনো ভুল টুল আছে কিনা ওই একটা লাইন পড়ার পরেই সেটা বের করে দেয়। ঠিক আছে। কম্পাইলারের সাথে পার্থক্য কি? কম্পাইলার সম্পূর্ণ উচ্চ প্রোগ্রামকে একসাথে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। অর্থাৎ কম্পাইলার কি করে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে সম্পূর্ণটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দিচ্ছে। ঠিক আছে। আর সর্বশেষ ফলাফল প্রদান করে। কিন্তু ইন্টারপ্রেটার উচ্চ প্রোগ্রামটিকে লাইন বাই লাইন রূপান্তর করে। অর্থাৎ একটা লাইন করে পড়ে, একটা লাইন করে কি করে? রূপান্তর করে এবং নির্ভর করে তাৎক্ষণিক ফলাফল প্রদর্শন করে। যেমন পাইথন, রুবি এর মতো প্রোগ্রামিং ভাষার সময় ইন্টারপ্রেটার কি করে? ব্যবহার করে। অর্থাৎ পাইথনে এই ইন্টারপ্রেটার ইউজ করা হয়। ঠিক আছে। আচ্ছা, ইন্টারপ্রেটারের সুবিধা কি? ইন্টারপ্রেটারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ইউজার ফ্রেন্ডলি। প্রোগ্রামের ভুল সংশোধন করা বা প্রোগ্রাম পরিবর্তন করা সহজ হয়। ইন্টারপ্রেটার আকারে ছোট বলে মেমোরি খরচ কম খরচ হয়। অনুমোদিত অবজেক্ট প্রোগ্রামকে মেমোরিতে সংরক্ষণ করে রাখতে হয় না। ছোট কম্পিউটারে সাধারণত ইন্টারপ্রেটার ব্যবহৃত হয়। ইন্টারপ্রেটারের অসুবিধা কি? ইন্টারপ্রেটার ব্যবহারে প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় বেশি সময় লাগে। অর্থাৎ একটা একটা করে লাইন পড়তে এবং সংশোধন করতে অনেক বেশি টাইম লাগবে না? অবশ্যই বেশি টাইম লাগবে। ইহার মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না। অর্থাৎ পুরোটা একবারে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হচ্ছে না। প্রতিটি কাজের পূর্বে কি করার প্রয়োজন হয়? অনুবাদ করার প্রয়োজন হয়। অর্থাৎ একটা লাইন করে অনুবাদ করা শেষ, আবার পরবর্তী লাইনে কি করতে হবে? অনুবাদ করতে হবে, ইন্টারপ্রেটার কাজ করাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, লাইন বাই লাইন আমাদের অনুবাদ করার প্রয়োজন হয়। তা আমরা এতক্ষণ কম্পাইলার পড়লাম, ইন্টারপ্রেটার পড়লাম, তাই না? এবার কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে এই পার্থক্য, এইটা আমাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। ওকে, এইটা আমাদেরকে অনেক ভালোভাবে পড়তে হবে। ওকে, ঠিক আছে। সবাই আমাদের আশা করি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই তারা আমাদের থেকে আমাদের যে নিচে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব। ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এবারে যেটা পড়বো সেটা হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, এবং এটি পড়লে আমাদের আশা করা যায় আজকের মতো ক্লাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। এরপর আমাদের আর কিছু নাই, বাকি ক্লাসটুকু আমরা সামনের দিন নিব। ঠিক আছে। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। আচ্ছা, আমি আপনাদেরকে আবার একটা কথা বলে দেই। আমরা এতক্ষণ যাবত যা পড়িয়েছি এই সব কিছু আপনারা নোট করে ফেলবেন, অর্থাৎ খাতায় লিখে ফেলবেন। ঠিক আছে। ওকে, খাতায় লিখে চাইলে আপনারা নোটটা আমাদের একটি গ্রুপ দিব, ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে চাইলে আপনারা পোস্ট করতে পারেন। ঠিক আছে।
নোটটা ফেসবুক গ্রুপে আপনারা কি করে ফেলতে পারেন, পোস্ট করে ফেলতে পারেন। এবং এই প্রত্যেকটা জিনিস যদি আপনার খাতায় একবার লেখা হয়ে যায়, দেখবেন আপনার একবার একেবারে পড়া হয়ে গেছে। ঠিক আছে, একবার জাস্ট যদি খাতায় লিখে ফেলতে পারেন, দেখবেন একদম একেবারে পড়া হয়ে গেছে। হ্যাঁ, আর দেখবেন যে আরেকবার রিভিশন করলে পরে একদম পরীক্ষার উপযুক্ত হয়ে গিয়েছেন। ঠিক আছে, কম্পাইলারটা কি? কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার কি করে? এক লাইন করে পড়ে, তারপরে কি সেই লাইনের অনুবাদ করে। ঠিক আছে, আবার পরবর্তী লাইনে যায়। হ্যাঁ, কম্পাইলার কি করে? সবগুলো একসাথে সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে। ঠিক আছে, সবগুলো ভুল একসাথে প্রদর্শন করবে, আর ইন্টারপ্রেটার এক লাইন করে ভুল প্রদর্শন করে। কম্পাইলার ডিবাগিং টেস্টিং এর ক্ষেত্রে ধীর গতি সম্পন্ন, আর ইন্টারপ্রেটার দ্রুত গতি সম্পন্ন। কম্পাইলার প্রোগ্রাম নির্বাহ করতে কম সময় লাগে, আর ইন্টারপ্রেটার কি প্রোগ্রাম নির্বাহ করতে বেশি সময় লাগে। কম্পাইলারের অনুবাদকৃত প্রোগ্রামটি পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত করে, আর ইন্টারপ্রেটার অনুবাদকৃত প্রোগ্রামটি পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত করে না। কম্পাইলার কিন্তু করে, আর ইন্টারপ্রেটার কি করে না। কম্পাইলার একবার কম্পাইল করার পর বা রূপান্তরিত করার পরে পুনরায় কম্পাইল করার কোনো প্রয়োজন হয় না, আর ইন্টারপ্রেটার প্রতিবার কাজের পূর্বে পুনরূপান্তরের প্রয়োজন হয়। অর্থাৎ একটা করে লাইন পড়ার শেষে যেহেতু সে কী করে, রূপান্তর করে, অনুবাদ করে, তাহলে আবার পরবর্তী লাইনে কি করতে হবে? তাকে আবার ওই লাইন পড়তে হবে, আবার অনুবাদ করতে হবে। তার মানে প্রতিবার কাজের ক্ষেত্রে আমাদের কি অনুবাদের প্রয়োজন আছে বা রূপান্তরের প্রয়োজন আছে। কিন্তু কম্পাইলারের ক্ষেত্রে একবার রূপান্তর করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, পুরোটা একবার রূপান্তর করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। এবং এটা দেখেন আমাদের 3 স্টার দেওয়া আছে, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কোনোভাবেই মিস করা যাবে না। আমি আপনাদেরকে বলে দিব কোন কোন জিনিসগুলো মিস করা যাবেই না, একদমই যাবে না। ঠিক আছে, এইগুলো একটু ভালো করে পড়বেন। আমি আপনাদেরকে কিছু ধারা দেখাই দিব, অর্থাৎ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিছু ধারা দেখাই দিব, কিছু প্রশ্ন বলে দিব। এই প্রশ্নগুলো মিস করবেন না, কেননা এই প্রশ্নগুলো কিন্তু প্রায় বছরই আমাদের পরীক্ষায় আসে। ফলে দেখেন, আমাদের অল্প কিছু জিনিস পড়ে, অল্প কিছু জিনিস প্র্যাকটিস করে যদি পরীক্ষায় একদম হুবহু কমন পাওয়া যায়, তাহলে কি সেই জিনিসটা ভালো না? অল্প কিছু পড়ে অনেক কিছু শেখা হয়ে যাবে। দেখবেন পুরোটা প্রোগ্রামিংয়ে আপনি শিখতেছেন, বাট অল্প অল্প পড়েই দেখবেন অনেক বেশি বুঝতেছেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের আজকের ক্লাসে আমরা প্রোগ্রামিংয়ের ফার্স্ট পার্টে কিছু বেসিক জিনিস আলোচনা করেছি। আমরা সামনের দিনে অল্প কিছু বেসিক জিনিস আলোচনা করে আমরা অ্যালগরিদম এবং ফ্লো চার্টে চলে যাব। তারপরে আমরা প্রোগ্রামিং নিয়ে আরেকটা দিন আলোচনা করব। ঠিক আছে, তো আমরা আশা করতেছি 3 থেকে 4টি ক্লাস বা 5টি ক্লাসে মূল টপিকগুলো শেষ করে ফেলতে পারবো। এরপর আমরা প্র্যাকটিস করে আপনাদেরকে একদম প্রোগ্রামিংটা হাতে ধরিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো প্রোগ্রামিং খুব একটা যে কঠিন তা কিন্তু না। আজকের ক্লাস করলে আশা করি বুঝতে পারতেছেন যে খুব কিন্তু কঠিন না। আমরা যদি একটু পড়াশোনা করি, একটু যদি দেখার চেষ্টা করি, প্রোগ্রামিংয়ের মতো সহজ কোনো সাবজেক্ট হতেই পারে না। ঠিক আছে, তো আমরা প্রোগ্রামিং 5 অধ্যায় শেষ করে আমরা 4 অধ্যায় HTML নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 5 অধ্যায় শেষ করে 4 অধ্যায় নিয়ে আলোচনা করব। এবং আপনাদেরকে বলে দেয়, এই সি প্রোগ্রামিংয়ের লাইভ ক্লাসটি শুধুমাত্র ফ্রিতে পাবেন, এবং রেকর্ড ক্লাসটি আমাদের পেইড ব্যাচে পেয়ে যাবেন। ঠিক আছে, এই ক্লাসের রেকর্ড ভার্সনটা শুধুমাত্র পেইড ব্যাচে পাবেন, আমরা ফ্রি করে দিতে পারবো না রেকর্ডটা। ঠিক আছে, আমরা শুধুমাত্র লাইভ ক্লাসটাই ফ্রি করে দিয়েছি। ঠিক আছে, তো আমাদের কবে কখন ক্লাস হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।